বিষয় ছিল তিনটে। রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন, আর্টিকেল 49, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ। এটা আমরা আর্টিকেল 100-এর মধ্যে ছিলাম, হায়ার জুডিশিয়ারি হিসেবে। জরুরি অবস্থা সংক্রান্ত একটা ছিল, সেটা আলোচিত হয়নি। আমি আজকের আলোচনা বিষয়বস্তুতে থাকি। রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনটা যেটা আছে আর্টিকেল 49-এ, এটা যে কোনো আদালতের রায়, অর্থাৎ দণ্ডমার্জনা, দণ্ড মওকুফ, দণ্ডহ্রাস, দণ্ড স্থগিত এবং দণ্ড বিলম্বের বিষয়গুলো। এটা বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদ এবং 1898 সালের ফৌজদারি কার্যবিধির 401, 402 ধারা অনুসারে পরিচালিত। এই বিষয়ে আপনারা জানেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় পদ্ধতির সময়ে এটা রাষ্ট্রপতি একদম প্রিরোগেটিভ রাইট হিসেবে কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে যেহেতু এই ফাংশনটাও রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কনস্টিটিউশন অনুসারে সেই হিসাবে সংসদীয় পদ্ধতির সরকার সেটা আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার রাষ্ট্রপতির ক্ষমতা যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সব কিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বিভিন্ন হিনিয়াস ক্রাইম, তাদেরকেও অপরিপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে প্রত্যাযোগে একটা উৎসাহ দেওয়া হয়েছে। এইটার কারণে সমাজে একটা আলোচনা এসছে রাষ্ট্রের মধ্যে, এই ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে কীভাবে অবারিত তো সেই সেন্টিমেন্টের সাথে একমত পোষণ করে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগে একটা বিধান আনা যায় কিনা এবং সেই আইনে পরামর্শ সভা বোর্ড ইত্যাদি রাখা যায় কিনা এবং তার সাথে কোনো নীতিমালা প্রণয়ন করা যায় কিনা, কী কী পদ্ধতি অনুসরণ করে এই ক্ষমতা করা যায়। তা আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে রাষ্ট্রপতি এই ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নির্ধারিত। কনস্টিটিউশনের আর্টিকেল 100-এর যে বিধানটা বর্তমানে আছে তার সাথে একটা বাক্য সংযোজন করার বিষয়ে সবাই যে তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা সংসদে প্রণীত আইনের দ্বারা পরিচালিত হইল, এই লাইনটা এবং আইনের দ্বারা যে সংসদ যে আইন করবে সেই আইনটা করার সময় সবাইকে নিয়ে আলোচনা করে এবং সেই আইনকে কতটা সমৃদ্ধ করা যায় যাতে মিসইউজ না হয় সেই ক্ষমতা, বিষয়টা তখন আইন সময়। এবং এখানে অনেকের পরামর্শ আছে যে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হবে, যাদেরকে ক্ষমা করা হলো তাদেরও একটা অনুমতির বিষয় থাকবে, সেটা অনুসরণীয় নীতির মধ্যে থাকবে। আরও অনেক বিষয় অনুসরণীয় নীতির মধ্যে থাকতে পারে এবং সেটা বোর্ডের মাধ্যমে পরিচালিত শেষ করবে। যা কিছু সিদ্ধান্ত হবে তা আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তো রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। সেটাতে সবাই একমত হয়েছে, এটা একটা ভালো এবং সেটা আমার পরামর্শ ছিল এই বিষয়ে যে আইনে কীভাবে সংযোজিত করে এটা সংশোধন করা যায়, মানে পরিবর্তন এবং সংযোজন দুটোই করা যায়। পরে সংসদে প্রণীত আইনের ক্ষেত্রে তখন বিস্তার আলোচনা যদি একটা আইন। তারপরে বিষয়টা হচ্ছে বিকেন্দ্রীকরণ, হাইকোর্ট। আপনারা জানেন সংবিধানের 100 অনুসারে সময়ে সময় মানে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট আদালত যেটা সেটা রাজধানীতে অবস্থিত থাকে, এটা 100 প্রথম। তারপরে বলা আছে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রাষ্ট্রপতির সময়ে সময়ে ঢাকার বাইরে স্থাপন করা যায় প্রয়োজনীয়। এই বিষয়টাতে আমার প্রথম প্রস্তাব ছিল
হাইকোর্ট ডিভিশনের বেঞ্চগুলো প্রয়োজনীয় সংখ্যায় সময়ে সময়ে স্থাপন করা যেতে পারে না দিয়ে যাবে শব্দটা দিয়ে একটা বাধ্যতামূলক করা যে হাইকোর্ট ডিভিশনের সার্কিট বেঞ্চগুলো যাতে প্রতি বছর একবার অথবা দুইবার মানে একাধিকবার প্রয়োজন অনুসারে যাতে ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নেই, যেখানে সুপ্রিম কোর্ট মনে করবে সেই জায়গায় স্থাপন করা করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট আলোচনা সাপেক্ষে করা উচিত, বিকজ আমরা চাই বিচার জনগণের উপরে পৌঁছবে, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে কিন্তু ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট এবং স্টেটে যেখানে প্রভিন্স থাকে না, স্টেট থাকে না, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, সেই সমস্ত জায়গায় সেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি ব্রাঞ্চ সেভাবে থাকে না। সেটা থাকে হলে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টে, ফেডারেল টাইপ অফ স্টেটে বিভিন্ন প্রভিন্সে সেখানে হাইকোর্ট ডিভিশনের পার্মানেন্ট বেঞ্চ থাকে, সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, সেখানে এক্সিকিউটিভ আলাদা ফাংশন করে। মানে এক্সেপশন হচ্ছে যে কিছু ম্যাটার কেন্দ্রীয় সরকারের সাথে রিটেইন থাকে এবং সেটা আপনারা জানেন যে ডিফেন্স, ফাইন্যান্স, ফরেন মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে বা ট্রান্সফার। তো সেই আইডিয়া যেহেতু বাংলাদেশের নাই টাইপ অফ গভর্নমেন্ট এবং সেইটার বিবেচনায় 1988-এ এইরকম পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছিল। তখন জাস্টিস অ্যাক্টকে মনে যতটুকু মনে করছে জাস্টিস সেই সময় করা হয়েছিল, বাট সেই আইনটা সংবিধান সেই সংশোধনীটা চ্যালেঞ্জ হয় এবং হাইকোর্টে সেই সময় একটা বার্ডিক্ট আসে। সেই বার্ডিক্টে বলা হয়েছে যে ইউনিটারি টাইপ অফ নেচারে আমাদের রাষ্ট্র চলে, যেহেতু প্রভিন্স নাই, সেই ক্ষেত্রে হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ ওখানে স্থাপন হয়, এটা আইন এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার। আমি সেই জিনিসটা মাথায় রেখে পরামর্শ দিয়েছি, যদি আবার আমরা সংবিধানের সবার আলোচনা যেটা হয়েছে সম্মতিক্রমে আমরা সংবিধান সেই পরিবর্তনটা আনলাম, কিন্তু আপনারা জানেন লেজিসলেচারের একটা এখতিয়ার আছে, সেটা সংসদ আইন পাশ হতেই পারে, কিন্তু জুডিশিয়ারির আরেকটা এখতিয়ার আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে যে কনস্টিটিউশনে ইন্টারফিয়ার করার জন্য অথরিটি এবং বলা হয় সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তখন সেখানে যখন কেউ রিট করবে যে এটা একবার চ্যালেঞ্জ হয়েছিল, এটা একটা প্রেসিডেন্ট আছে যে এরকম বার্ডিক এসছে, এইরকম যদি এই সিদ্ধান্তটা বা অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে হয়, তখন যদি সেই একই অনুবলে, সেই একই বার্ডিক অনুবলে যদি এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়, তাহলে জনগণের জন্য আমরা যেটা চাইলাম সেটা কিন্তু আর বাস্তবায়ন হবে না। সেই জন্য আমি পরামর্শ দিয়েছি যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে, তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা করার কথাটা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। এই ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটাও এবং সরকার সে আলোচনা করে যদি সুপ্রিমের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের। এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, সেই জন্য যে একটা বেঞ্চ স্থাপন করা অনেক একটা বিশাল ক্ষতি যায়। কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, ব্যাপার আছে, সম্মতি। আর সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের সাথেও একটা আলোচনা বিষয় আছে। সেজন্য আমি বলেছি যে বিচার বিভাগের সাথে সুপ্রিম কোর্টের সাথে চিফ জাস্টিসের সাথে আলোচনা এইভাবেই যদি আমরা জাতীয় সমাজ সৃষ্টি হয় সেখানে করতে পারি, এটা মঙ্গলের জন্য, সবার জন্য, সুবিধার জন্য। কারণ আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে ঠিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসে, এখানে আমাদের দায় অনেক বেশি, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি, রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত পরামর্শ, সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা
দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামতগুলো দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। তো এখানে আলোচনা শেষ হয়েছে, বাকি অন্যান্য বিষয়গুলো যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো। আর গতকালকে আমরা বিএনপির পক্ষ থেকে, আমাদের যুব আন্দোলন শরীরদের পক্ষ থেকে, আমাদের সঙ্গে সাথে যারা আছে আন্দোলনের সময় ছিল তাদের পক্ষ থেকে আমি অনেক কথা বলেছি। আমাদের সহযোগিতা প্রতিনিয়ত আজকে এগুলো আমরা সহযোগিতা করে যাচ্ছি। আপনারা একটু পজিটিভলি নেবেন, কারণ কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নাই, অথচ সর্বোচ্চ সহযোগিতা, আইনি পরামর্শ, সাংবিধানিক পরামর্শ। আপনারা টিভিতে নিশ্চয়ই লাইভ দেখেন, বিটিভিতে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেন। তো দেখলে বুঝবেন যে সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। আমি দাবি করছি না যে আমার সর্বোচ্চ আছে, সেটা বিচারকের দায়িত্ব, জনগণের, এবং আপনারাই বিচারক সেই ক্ষেত্রে। সুতরাং পজিটিভলি সেই জিনিসগুলো দেখবেন। আমরা চাই যে জাতীয় সনদ প্রণীত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরো বেশি দিন যেন লিঙ্গায়িত না, মানে দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। বাট আপনারা জানেন যে আমরা যেহেতু রাইট টু স্পিচ, মানে এটা আমরা এস্টাবলিশ করেছি, ফ্রিডম অফ স্পিচ আমরা এস্টাবলিশ করেছি, প্রত্যেকের ভয়েসটা শুনতে হয়, এবং এই শুনতে হতে একটা ইস্যুতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। এটা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। এর বেশি বললে আমার সমালোচনা হবে। জানতে চাই যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা কি তার মানে কি গণ্ডিটা কি আরো বাড়ানো হলো না কমানো হলো বা সীমিত করা হলো, মানে ক্রাইটেরিয়া গুলো এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাটা সীমাবদ্ধ করা হবে। যে কমিটির কথা বলা হচ্ছে যে 6 সদস্যের, সেই ব্যাপারে কি কোনো না, আইন যেটা প্রণয়ন হবে সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়নি, কারণ এই আইনটা যখন প্রণীত হবে সেটা দীর্ঘ আলোচনা করতে হবে, পার্লামেন্টে দীর্ঘ ডিবেট হবে, সমাজের বিভিন্ন ক্রস সেকশনের সাথে আলাপ আলোচনা করা হবে, আইনজীবী সমাজের মতামত নেওয়া হবে, আদালতের মতামত, মানে জুডিশিয়ারির একটা মতামত নেওয়া হবে, সবাই সুশীল সমাজের মতামত নেওয়া হবে, নিয়ে সেই আইনটা একটা ভালো সমৃদ্ধ আইনে সেই আইনে কোনো কমিটি করবার বিষয় থাকবে, মানে ওই এখানে একটা ভোট করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশন বিষয়ে নীতিগতভাবে একমত। আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা। এই সপ্তাহে ওই মুখ্যমন্ত্রী কমিশন বলতেছে হ্যাপি উইক, অনেকগুলো বিষয়ে আপনারা জায়গা আছেন, আপনারা এই ব্যাপারে সেই বিষয়ে কোনো কৃতিত্ব যদি দিতে হয় আমাদেরকেও কিছু দিতে হয়। বিভিন্ন সাংবিধানিক কমিটিগুলোতে নিয়োগের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে ঢাকার বাইরে যখন হাইকোর্ট বেঞ্চ করা হবে তাহলে অথরিটিটা কারা থাকবে? এখানে তো আগের প্রস্তাবে এটা আপনারা যেটা আপনাদের কমিশনের প্রস্তাবেই তো বিভিন্ন সময় এসেছে যে সাংবিধানিক যে বিভিন্ন পদগুলো থাকবে, সেক্ষেত্রে সেই পদগুলোর নিয়োগের ক্ষেত্রে তো আপনাদের একটা মানে কমিটির কথা বলেছিলেন এনসিসি থেকে সরে গিয়ে। এখন যদি হাইকোর্টের বেঞ্চগুলো ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে অথরিটি কারা? আপনারা বলছেন সুপ্রিম কোর্টের মতামত লাগবে, আবার এনসিসির বিষয়টা যদিও না, এনসিসির কমিটি যেটা কথা বলা হয়েছে কারা করবে? আমরা ওই জায়গায় নাই, এখানে এনসিসির কোনো বিষয় ইনভলভ নাই। সবাই যখন একমত হয় যে সংবিধানে এই পরিবর্তনটা আনা সেখানে এনসিসির কোনো প্রশ্নই তো আসে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, এখানে এনসিসি তার প্রয়োজন নেই। আর সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক নিয়োগ কমিটি ওই ধারণার সাথে আমরা আগে থেকে একমত না। 94 কি বললেন কে? আমি বলছি সুপ্রিম কোর্টের যে এটা কি সংজ্ঞা চেঞ্জ করতে হবে কিনা, সংশোধন করতে হবে? না না, আপনাদের ফর ইউর নলেজ বলি, রাষ্ট্রে একটি আদালত থাকবে, তার নাম সুপ্রিম কোর্ট, আর্টিকেল 94। ঠিক আছে, রাষ্ট্রে কয়টা আদালত? একটা আদালত। এখন আমি তো মনে করি এখানে সবাই সংবিধান বিষয়ে করে গেছে বাই নাও, আই হোপ সেটা হওয়া উচিত। তবে মাঝে মধ্যে সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে বলে বলি, ইজি করে দিচ্ছে আপনাদের জন্য। দেশে একটি আদালত, আর্টিকেল 94, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাকি যেটা আছে, সুপ্রিম কোর্ট বলা আছে যে দুইটা ডিভিশন থাকে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তারপরে যে আদালতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অধস্তন আদালত। সেই অধস্তন আদালতের সৃষ্টি, সেই অধস্তন আদালত সময়ে সময়ে বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সৃষ্টি, বিভিন্ন রকমের আদালত
সৃষ্টির একটা ইতিহাস আছে, কিন্তু প্রতিষ্ঠিত যেটা আমাদের মানে মানসপটে বেশি ওঠে সেটা হচ্ছে জেলা আদালত সব, তো সব অবস্থা আদালত, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি, প্লিজ লেট মি ফিনিশ, লোয়ার জুডিশিয়ারি, এগুলোর জন্য আর্টিকেল 116 এ বিধান দেয়া আছে। বর্তমানে আর্টিকেল 116 হাইকোর্টে একটা রিট শুনানি হচ্ছে, আজকে সেটা আরো 2 সপ্তাহ অ্যাডজার্ন করা হয়েছে, লেটেস্টটা বলছি। সেটা যদি ওখানে প্রেসিডেন্টের এখতিয়ার দেওয়া আছে যে অধস্তন আদালতের নিয়ম, পদোন্নতি, শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্টের এখতিয়ার আছে ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। এখন এই প্রেসিডেন্টের এখতিয়ারটা হলে সেটা আবার এক্সিকিউটিভের ফাংশন হয়ে যায়। সেই জন্য লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের একত্রিতভাবে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। তাহলে পরে সেই আর্টিকেলে চেঞ্জ আসবে, সেই আর্টিকেলটা পার্লামেন্ট আসলে তখন চেঞ্জ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট মনে করছে বা কোনো কোনো আইনজীবী মনে করছে এটা রিড করে যদি করা যায় কোর্টের মাধ্যমে, সেই চেষ্টাটা এখন চলছে। তো এখানে যেহেতু একটা বিচারাধীন বিষয়, আমি ডিটেইল বলবো না, তবে আর্টিকেল 116 এ যে সমস্ত শুনানি চলছে ওখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, একজন ইন্টারভিউনার প্যানেল হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে শুনানি হবে। সেই হিসাবে 116 যেভাবে আদালতে রায় আসে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তারপরেও বলি যেভাবেই যাই আসুক না কেন, এটা পরবর্তী পার্লামেন্টের রেটিফিকেশনের একটা বিষয় থাকবে এবং পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, অধস্তন আদালতে যারা ফেসিস্টের দোষররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফেসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফেসিস্টদের দোষররা না থাকে, যাদের বিরুদ্ধে এখন ট্রান্সফার, যাদের বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের মানে পদক্ষেপ বলতে থাকে বিচার বিভাগ, কি যেন এটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফেসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। আমাদের সেটা ক্লিয়ার বক্তব্য, ফেসিস্ট মুক্ত হইতে হবে ফ্রম লোয়ার এন্ড আপার জুডিশিয়ারি যেখানে যা আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সত্যিকার ভাবে কার্যকর হবে। এদের মাধ্যমে যদি জুডিশিয়ারি পরিচালিত হয়, যাদের কথা আমরা বললাম, তাহলে যতই আমরা কড়া আইন করি সেটার মিসইউজ তো তারাই করবে এবং এখনই করছে। আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত সমস্ত জায়গায় আওয়ামী লীগের যারা মানে ফেসিস্টদের যারা দোষর ছিল, বিভিন্ন রকমের যারা হেনিয়াস ক্রাইম করেছে, মানবতা বিরোধী ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সব তো 1-2-তে বেল পেয়ে যাচ্ছে। এটা আপনারা দেখছেন না? এটা কারা করছে? করছে তো এই ফেসিস্টদের দোষররা। সুতরাং আমরা চাই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কমপ্লিট, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি, এবং সেটার সুফল জনগণ ভোগ করবে। তবে এই ফেসিস্টদেরকে তার আগেই এই জুডিশিয়ারি থেকে বিদায় করতে হবে। থ্যাংক ইউ।